তোমার কি সামনের দুটো দাঁতের মাঝখানে ফাঁকা আছে, অথবা প্রত্যেকটা দাঁতের মাঝখানে গ্যাপিং এর প্রবলেম, এবং তুমি জানো না এই অবস্থায় ঠিক কী কী ট্রিটমেন্ট তোমার ক্ষেত্রে হতে পারে? তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট সাহেবা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ডক্টর শিউলি তোমাদের জন্য প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী দাঁত এবং মুখ গহ্বর সম্পর্কিত যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো আজকের ভিডিও শুরু করে দিই। আজকে আমি কথা বলবো সামনের দুটো দাঁতের মাঝখানে যে ফাঁকাটা থাকে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি মিডলাইন ডায়াস্টেমা। এবং আরেকটা কি সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে কি প্রত্যেকটা দাঁতের মাঝখানে একটু একটু করে স্পেসিং থাকে বা গ্যাপিং থাকে। এই দুটো সমস্যা নিয়ে আজকে আমি কথা বলবো। এই দুটো সমস্যা কেন হয় এবং এই ট্রিটমেন্ট কি কি আছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমি একটু আলোচনা করব। তাহলে চলো আগে জেনে নিই মিডলাইন ডায়াস্টেমা অর্থাৎ সামনের দুটো দাঁতের মাঝখানের যে ফাঁকা সেইটাই বা কেন হয়, এবং জেনারেলাইজড স্পেসিং অর্থাৎ প্রত্যেকটা দাঁতের মাঝখানে একটু একটু করে গ্যাপ হওয়া বা স্পেসিং হওয়া, এই সমস্যাটাই বা কেন হয় সেটার কারণগুলো আগে আমরা জেনে নিই। এদিকে তোমরা ছবি দেখতে পাবে, সামনের দুটো দাঁতের মাঝখানের যে ফাঁকা সেইটা মেইনলি হয়ে থাকে হাইপার এক্সটেনশন অফ লেবিয়াল ফ্রেনাম। জিনিসটা একটু ভেঙে তোমাদেরকে ক্লিয়ার কাট আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, নর্মাল ক্ষেত্রে কি হয়, জিনিসটা এরকম দেখতে হয়, ঠিক আছে? কিন্তু হাইপার এক্সটেনশন বলতে কি বোঝানো হচ্ছে? হাইপার এক্সটেনশন অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি বিস্তৃত, ঠিক আছে? প্রয়োজনের থেকে বেশি বিস্তৃত হওয়া কোনো জিনিস। এবার হাইপার এক্সটেনশন অফ লেবিয়াল, লেবিয়াল বলতে আমাদের ঠোঁট, লেবিয়াল কথার অর্থ হলো আমাদের ঠোঁট, ঠিক আছে? এবং ফ্রেনাম, ফ্রেনাম তোমরা এদিকে ছবি দেখতে পাবে, এই যে অংশটা, এই যে টিস্যুর ফাইব্রাস ব্যান্ড, এটাকে কিন্তু বলা হচ্ছে গিয়ে ফ্রেনাম, ঠিক আছে? এবার তাহলে পুরো ব্যাপারটা কি হলো? হাইপার এক্সটেনশন অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি বিস্তৃত হওয়া ঠোঁটের এই যে ফ্রেনাম, এই অংশটাকে ফ্রেনাম বলা হচ্ছে, ঠিক আছে? এই অংশটা যখন প্রয়োজনের থেকে বেশি বিস্তৃত হয়, জেনারেলি এটা কি হয়, আমাদের ঠোঁটের ভেতরে যে ওয়ালটা রয়েছে সেটা থেকে আমাদের এই যে মাড়ি রয়েছে, ঠিক আছে, সে মাড়ি পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত থাকে। কিন্তু যখন এটা হাইপার এক্সটেনশন হয়ে যায় এটার, তখন কিন্তু এই ফ্রেনামটা বিস্তৃত হয়ে কিন্তু এই যে দুটো দাঁত রয়েছে আমাদের সামনের দুটো দাঁতের মাঝখান পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, অতিরিক্ত বিস্তৃত হওয়ার ফলে কিন্তু দাঁত দুটো তখন আর সাথে লেগে থাকতে পারছে না, তখন দাঁত দুটো কিন্তু ধীরে ধীরে স্পেসিং ক্রিয়েট করছে, ঠিক আছে? দুটো দাঁতের মাঝখানে কিন্তু গ্যাপিং সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যাটাকে বলা হয়ে থাকে কিন্তু মিডলাইন ডায়াস্টেমা। এইটার কারণে কিন্তু আমাদের সামনের যে দাঁত, সেই দুটো দাঁতের মাঝখানে কিন্তু গ্যাপ সৃষ্টি হয়। চলে আসি তাহলে পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট নাম্বার 2-তে রয়েছে, এটা কিন্তু জেনেটিক্যাল হতে পারে, ঠিক আছে? যদি প্যারেন্টসের মধ্যে বা গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে, অর্থাৎ যদি মা বাবা বা দাদু ঠাকুমার মধ্যে এটা থেকে থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। চলে আসি নাম্বার 3-তে। নাম্বার 3-তে যেটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের একটা ভুলের কারণে হয়, সেটা হলো থাম সাকিং বা টাং থ্রাস্টিং এর জন্য। থাম সাকিং বলতে বাচ্চারা দেখবে আঙুল চষে, দীর্ঘদিন ধরে আঙুল চষার ফলে কি হয়, সামনের এই দাঁতগুলোর মাঝে কিন্তু গ্যাপিং সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? এবং টাং থ্রাস্টিং বলতে কি বোঝানো হচ্ছে, অনবরত জিভ দিয়ে যদি এই দাঁতের পেছন দিকটা ঠেলা দিতে থাকে কেউ, ঠিক আছে? অনবরত জীব ওখানে এসে ধাক্কা মারছে, এই অভ্যাসটা যদি কারো থেকে থাকে, তাহলেও কিন্তু এই মিডলাইন ডায়াস্টেমা বা জেনারেলাইজড স্পেসিংটা কিন্তু হয়ে থাকতেই পারে। এবার চলে আসি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে রয়েছে আমাদের এই চোয়ালের সাইজ। কারো যদি চোয়ালের সাইজটা বড় হয় এবং দাঁতের সাইজগুলো যদি তুলনামূলকভাবে ছোট হয়, তখন কিন্তু প্রত্যেকটা দাঁতের মাঝে কিন্তু গ্যাপিং হয়ে থাকে, ঠিক আছে? অথবা মিডলাইন ডায়াস্টেমা কিন্তু সেক্ষেত্রে দেখা দিতে পারে।
এই তো গেল 4টে পয়েন্ট যে কি কি কারণে এই জেনারেলাইজড স্পেসিং অর্থাৎ দাঁতের মাঝখানে প্রত্যেকটা দাঁতের মাঝখানে গ্যাপিং বা মিডলাইন ডায়াস্টেমা অর্থাৎ সামনের দুটো দাঁতের মাঝখানে যে স্পেসিং এইটা কেন হচ্ছে, এটা 4টে কারণ আমরা জেনে নিলাম। ঠিক আছে, এরপর চলে আসি আমরা এই সমস্যা হলে তাহলে তার ট্রিটমেন্টগুলো কি কি থাকতে পারে সেটা সম্পর্কে আমি তোমাদের সাথে একটুখানি আলোচনা করে নিই। চলে আসি নাম্বার 1 পয়েন্টে, সেটা হলো সব থেকে ন্যাচারাল ট্রিটমেন্ট যেটা থাকে সেটা কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্ট। অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু দাঁতের মাঝখানের যে গ্যাপিং বা স্পেসিং এগুলোকে কিন্তু বন্ধ করা যায় একদম ন্যাচারালি। ঠিক আছে, ন্যাচারালি কেন বললাম, কারণ দাঁতের মানে যে শেপটা থাকে, দাঁতের যে আমাদের ফিচারটা থাকছে সেটার কোনো রকম কোনো পরিবর্তন না ঘটিয়ে অর্থাৎ দাঁতের কোনো কাটাছেঁড়া না করেই কিন্তু এই ন্যাচারাল পদ্ধতিতেই কিন্তু জাস্ট স্পেসিংগুলো বন্ধ করে দেওয়া হয় এই অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তবে এই ট্রিটমেন্টের কিন্তু সময়সীমা অনেকটা বেশি থাকে, সেটা কত 9 থেকে 12 মাস কিন্তু জেনারেলি হয়ে থাকে। ঠিক আছে, এবার পেশেন্ট টু পেশেন্ট কিন্তু এটা ভ্যারি করে, কারো ক্ষেত্রে কম লাগতে পারে, কারো ক্ষেত্রে বেশি লাগতে পারে, পেশেন্ট টু পেশেন্ট সেক্ষেত্রে কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, চলে আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে এটাও কিন্তু ন্যাচারাল ওয়েতেই করা হয়। কিরকম, এক্ষেত্রে কিন্তু রিমুভেবল অ্যাপ্লায়েন্স ইউজ করা হয়। আমি এদিকে ছবি দেখিয়ে দিচ্ছি। রিমুভেবল অ্যাপ্লায়েন্স বলতে কি বোঝানো হচ্ছে, তোমার যদি সামনের দাঁতে ফাঁকা থেকে থাকে বা তোমার যদি স্পেসিং থেকে থাকে তাহলে তুমি যদি ডেন্টিস্টের কাছে যাও সেক্ষেত্রে ডেন্টিস্ট তোমাকে এরকম একটা রিমুভেবল অ্যাপ্লায়েন্স দেবে, একটা প্লেট যেটাকে বলা হয়ে থাকে। এই প্লেটটা কিন্তু তোমাকে পরে থাকতে হবে, শুধুমাত্র খাওয়ার সময় খুলতে হবে, বাকি সব সময় পরে থাকতে হবে, এমনকি রাতে ঘুমানোর সময়ও। যার ফলে এই জিনিসটা পরে থাকতে থাকতে কিন্তু এই সামনের এই যে গ্যাপগুলো থাকে দাঁতের, এই গ্যাপগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তবে এক্ষেত্রেও কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু সময় সাপেক্ষ হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু 6 মাস থেকে 9 মাস বা 1 বছর টাইম লাগতে পারে। এটা কিন্তু ওই পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। ঠিক আছে, চলে আসছি এবার 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে, 3 নম্বর পয়েন্টটা কিন্তু ন্যাচারাল ওয়েতে হয় না। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু দাঁতের সাথে একটু কারুকার্য করতে হয়। সেটা কি করে হয়, ক্রাউনের মাধ্যমে কিন্তু এই গ্যাপিংটা বন্ধ করে দেওয়া হয়। এদিকে ছবি দেখো, দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে কিন্তু কি হয়েছে, দুটো দাঁতের মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপরে ছবিটায় দেখো দাঁতের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই। এই যে দুটো দাঁত, সামনের যে দুটো দাঁত তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেইনলি এটা কিন্তু ক্রাউন। ঠিক আছে, এটা কিন্তু আলাদা করে বানানো হয়, এটাকে কিন্তু ক্যাপ বলা হয়। ঠিক আছে, এইটা কি করে বানানো হয়, দাঁতটা সামান্য একটু কেটে তার উপর মাপ নিয়ে এই ক্রাউনটা বা ক্যাপটা কিন্তু বানানো হয় এবং এই ক্যাপটা বসিয়ে দেওয়া হয়, এটা কিন্তু পার্মানেন্টলি বসে যায়। ঠিক আছে, আর এই ক্যাপটা বানানোর ক্ষেত্রে কিন্তু সময়সীমা প্রায় ওই ধরো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ মতো লাগে। ঠিক আছে, চলে আসি তাহলে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট রয়েছে কিন্তু ভিনিয়ারিং। এটাও কি ন্যাচারাল উপায় হয় না, এটাও কিন্তু দাঁতের সাথে একটুখানি কারুকার্য করতে হয়। সেটা কিরকম, ক্রাউনে যেমন পুরো দাঁতটা চারিদিকে সারফেসটা কেটে একটা মাপ নেওয়া হয়, এখানে ভিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু পুরো দাঁত কাটা হয় না, এখানে শুধু সামনের সারফেসটা, এদিকে ছবি দেখতে পাবে তোমরা, সামনের সারফেসটার কিছুটা অংশ শুধুমাত্র কেটে সেটার ছাপ নিয়ে একটা ওই দাঁতের মতন দেখতে একটা অংশ বানানো হয় এবং সেটা দাঁতের সাথে জোড়া লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটাও কিন্তু পার্মানেন্ট। ওকে, এটার ক্ষেত্রে সময়সীমাটা লাগে 7 থেকে 10 দিন মতন। ভিনিয়ারিং কিন্তু খুবই ভালো একটা ট্রিটমেন্ট এবং ভিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু যাদের ধরো দাঁতের ডিসকালারেশন রয়েছে, স্কেলিং করানোর পরেও কিন্তু এই ডিসকালারেশনটা না যায় তাহলেও কিন্তু ভিনিয়ারিং করা হয়। ভিনিয়ারিং কিন্তু মানে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। ঠিক আছে, এস্থেটিক্যালি কিন্তু জিনিসটা দেখতে ভীষণ সুন্দর হয় এবং জিনিসটা কিন্তু ভীষণ মজবুত এবং টেকসই হয়, ক্রাউনের মতনই। ওকে, চলে আসি তাহলে সর্বশেষ পয়েন্টে অর্থাৎ 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে কি রয়েছে, সেটা হলো রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, অর্থাৎ ফিলিং করা হয় যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে, যেগুলো দিয়ে ধরো কারো দাঁতে পোকা লাগলো বা কোথাও ভেঙে গেল, তো সেই অংশটা রিপেয়ার করার জন্য আমরা যে ফিলিং ম্যাটেরিয়াল ইউজ করে থাকি সেই ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ওই দুটো দাঁতের মাঝখানের গ্যাপটাকে পূরণ করে দেওয়া হয়, একদম ন্যাচারাল দেখতে লাগে। ঠিক আছে, এদিকে ছবি দেখতে পাবে, আমি সব এদিকে ছবি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এক্ষেত্রে টাইম কত লাগে, এক্ষেত্রে টাইম লাগে মাত্র 1 দিন। ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে কিন্তু তোমার
কাজটা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হয়, সেটা কি সামনের দাঁত দিয়ে কোনো রকম ভাবে কোনো শক্ত খাবার কিন্তু চেবানো যাবে না, ঠিক আছে? একটা ভয় থাকে ওই রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালটা কিন্তু অতটা ফোর্স না নিতে পেরে কিন্তু খুলে যাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে? আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। সো এই ছিল আজকের ভিডিও। তোমার যদি এই মিডলাইন ডায়াস্টেমা বা স্পেসিং এর সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এবং তুমি কোন ট্রিটমেন্টটা করাতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিও। আর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখে দিও, আমি চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার। আর ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করে দিও, আর অবশ্যই অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউনড। টাটা।